মুফতি শামসুদ্দোহা হাফিজাহুল্লাহ, আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাই সেটি হলো, বাংলাদেশের সব উলামায়ে কেরাম বা সব ইসলামিক দল, যেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছি দীর্ঘদিন যাবত এবং বর্তমানে অংশগ্রহণ করার জন্য আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি, তো সাধারণ জনগণের মধ্যে এর ধরনের একটা কনসেপ্ট হয়তো বা তৈরি হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হচ্ছে আসল প্রক্রিয়া। এখানে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ঢেউয়ে আসল আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য খেলাফত, সেই খেলাফতের আলোচনা, পর্যালোচনা বা খেলাফতের সেই যে কনসেপ্ট তৈরি করা, এটা অনেকটা ভাটা পড়ে যাচ্ছে বলে অনেকে মনে করে। এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে চাচ্ছি। যে কোনো বিষয়কে মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই সেটা লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি বা বক্তব্যকে সামনে রেখেই তারপরে সেটা মূল্যায়ন করা উচিত। প্রচলিত রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক কিনা প্রথমে এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের যে সকল ভাইয়েরা এই অভিযোগগুলো আরোপ করার চেষ্টা করছেন যে প্রচলিত ইসলামিক রাজনৈতিক গুলো গণতান্ত্রিক, তাদের কাছে আমাদের প্রশ্নের জায়গা, কোন ইসলামী রাজনৈতিক দল বলেছে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি? এটা তাদের বক্তব্যে অথবা তাদের লিখনীতে অথবা তাদের কোনো কর্মসূচি, কর্মপন্থা আপনারা সেটা পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন তাহলে স্পষ্ট করে বলেন, আমরা যারা যেই দলের সাথে যুক্ত আছি আমরা দায়িত্ব নিয়ে সেগুলো সংশোধনের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব, এটা আমরা কথা দিচ্ছি। অতএব প্রথমত এই কথাটাই ভুল, একটা জিনিসের উপরে ভিত্তি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এটার উপরে ভিত্তি করেই সমস্ত তর্কগুলো করা হচ্ছে। দেখুন, আপনি যদি 100টা প্রশ্ন শুনেন প্রচলিত ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, তাহলে ওই 100টা অভিযোগের ভিত্তি পাবেন গণতন্ত্রকে কেন্দ্র করে। তো যেখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে অগ্রসর করার জন্য এই ধরনের কোনো কাজই করা হচ্ছে না, সেখানে এটাকে ভিত্তি করে প্রশ্নটা মোটেও যৌক্তিক না। বাকি যে বিষয়টা রয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রশ্নটা, তো এটার অবশ্য জবাব আমাদের প্রিয় ভাই মুফতি আলী হাসান ওসামা সাহেব দিয়েছেন। আমি আবারও বলছি, এবং আমাদের মাওলানা ইমদাদুল্লাহ লিবিয়ানী সাহেবের বক্তব্য সেটা স্পষ্ট হয়েছে। দেখুন, একটা হচ্ছে যে এটাকে ব্যবহার করে নিজের লক্ষ্য পানে পৌঁছান। দেখুন, আজকে আমরা এই যে নেট ইউজ করছি, এই নেট ইউজ করে অনেক মানুষ অনেক অন্যায় কাজও করে, কিন্তু আমাদের কাজের মূল্যায়ন তাদের কাজের মূল্যায়ন এক হবে না। গণতন্ত্রের কিছু জিনিসের সমস্যা আছে আর ওই সমস্যাজনিত জিনিসগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থানও ক্লিয়ার আছে। যেমন গণতন্ত্রের অন্যতম সমস্যার জায়গা হচ্ছে যে এখানে তারা আধিপত্য মানুষের দিতে চায়, সার্বভৌমত্ব মানুষের দিতে চায়, কিন্তু এর বিপরীতে ইসলামী রাজনীতি বা ইসলামী রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেই বলে যে সেটা হচ্ছে আধিপত্য একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে প্রচলিত ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে, প্রচলিত রাজনৈতিক দল বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে তারা স্পষ্টই বলে, এবং তারা আইন, সংবিধান, সংসদ ইত্যাদিকে ভিত্তি করে তাদের যে কার্যক্রম, এর বিপরীতে ইসলামী যতগুলো রাজনৈতিক দল আছে প্রতিটা রাজনৈতিক দল তাদের সংবিধান কি হবে এটা স্পষ্ট করেই বলেন, এবং আমরা সাফ বলছি যে আমাদের এখানে সংবিধান হবে শরিয়া ইসলামিয়া। অতএব কারণে মৌলিকভাবে প্রচলিত রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামিক রাজনৈতিক দলগুলোর কোন কোন জায়গায় পার্থক্য, এটা আগে স্পষ্ট হওয়া দরকার। অনেকেই এটা বলার চেষ্টা করেন যে সাদৃশ্যপূর্ণতার কারণে আমরা সেটাকে গণতন্ত্র হিসেবে সাব্যস্ত করতে চাই। দেখুন, যে জায়গাগুলোতে সাদৃশ্যতা, ওই জায়গাগুলো শরঈ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন কি, শরঈ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে আপনি সেটাকে নাজায়েজ কোন কোন পয়েন্ট আছে সেটাকে বলেন। আপনি যদি বলেন যে ভোট দেয়া, নির্বাচন করা এবং নিজেদের মধ্যে যে দলীয় কার্যক্রম পরিচালনা করে এই সমস্ত জিনিসগুলো করা, তো এই কার্যক্রমগুলোর মধ্যে কোন পয়েন্টটা শরীরের সাথে সাংঘর্ষিক এটাকে স্পষ্ট করে বলেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদের মাওলানা আলী হাসান ওসামা সাহেব খুব চমৎকার করে এনেছেন, যে আপনি এই প্রচলিত পন্থার যে বিরোধিতা করে বিকল্প পন্থার কথা বলছেন। প্রথম বিষয় হচ্ছে বিকল্প পন্থা শরআন বৈধতার জন্য এখানে শরঈ প্রয়োজনীয়তা এবং প্রেক্ষাপট লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই বিষয়টাকে প্রয়োগ করার জন্য সাধ্য সামর্থ্যের পুরোপুরি বিষয়টা এখানে লাগবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে দাওয়া আর একটা হচ্ছে জিহাদ। আমরা প্রচলিত ইসলামী রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা আছে এটাকে দাওয়া হিসেবে বলি এবং দাওয়া হিসেবে আমরা সেটাকে করছি। বাকি থাকলো এখন দ্বিতীয় প্রক্রিয়াটা আমার দেশে আমার যারা জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীর জন্য শরঈ দৃষ্টিকোণ থেকে উপযোগী কিনা। নাম্বার 2 হচ্ছে যারা এটাকে প্রয়োগ করতে চাচ্ছেন তারা এটাকে প্রয়োগ করার মতো উপযুক্ত কিনা।
এই বিষয়টা এখানে স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি। না হয় দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে প্রচলিত ধাঁচে ইসলামী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তো এই কথা বলে আপনি ক্ষান্ত থাকলেন, তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা তো আপনাকে নিয়ে আসতে হবে এবং সেই প্রক্রিয়াটা উম্মার সামনে এনে বাস্তবিক অর্থে প্রয়োগ করে সেটাকে আপনি এনে দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে ওই ধরনের কোন বিষয় না বলে বছরের পর বছর, যুগের পর যুগ এই বিষয়গুলোকে থিওরিক্যাল ভাবে বর্ণনা করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো একটা জিনিসকেও এখানে নিয়ে আসা হচ্ছে না। তো যার জন্য ফলাফল কি হচ্ছে, আসলে বারবার এই জায়গায় ময়দানটা আমরা ভিন্নদের হাতে ছেড়ে দিচ্ছি। এই জন্য আমাদের কথাগুলো স্পষ্ট, সেটা হচ্ছে দাওয়া এবং জেহাদ দুটোর মাকসাদই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। অতএব প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলের মাধ্যমে বা প্রচলিত ইসলামী রাজনৈতিক এই তৎপরতার মাধ্যমে আপনি যদি উদ্দেশ্য সেটা হচ্ছে যারা এখন প্রতিষ্ঠিত আছে তাদেরকে সরিয়ে ইসলাম যারা প্রতিষ্ঠা করবে তারা সেখানে আসবে। জেহাদের উদ্দেশ্য হচ্ছে যে এখন যারা আছে তাদেরকে সরিয়ে সেখানে ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চান তারা সেখানে সহজ বিষয়। উদ্দেশ্যের জায়গাটা বুঝলাম। এখন যারা আছে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদেরকে আপনিও সরাতে চান, আমিও সরাতে চাই। এখন আমার প্রক্রিয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সিরাত থেকে প্রমাণিত প্রথমটা অর্থাৎ দাওয়া। আপনিও চাচ্ছেন আরেকটা, সেটা হচ্ছে জিহাদ। তো খুব সহজ, আমরা আমাদের দাওয়ার এই কাজটাকে চালিয়ে যাচ্ছি, আমরা অগ্রসর করছি। বাকি আপনি যদি জিহাদের যে কথাগুলো বলছেন বা আমাদের যে সমস্ত ভাইয়েরা বলছেন, আমরা তাদেরকে বারবার বলছি যে এখানে স্পষ্ট করুন, প্রক্রিয়াটা আনুন, সামনে আসেন এবং আপনারা সেই কাজগুলো করুন। দেখুন এখন সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের এই সময়টাতে আপনি যেই পন্থা লালন করেন এবং যে কথা বলেন তথা আপনি জিহাদি প্রক্রিয়ার মাধ্যমে করবেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি চান, কিভাবে করতে চান, প্রক্রিয়া কি এবং কতটুকু পর্যন্ত অগ্রসর হয়েছেন, আমাদেরকে সেখানে যদি যুক্ত করেন, আমরা কিভাবে যুক্ত হব, জনতা কিভাবে যুক্ত হবে, পুরো বিষয়গুলো একটা স্ট্রাকচারাল বয়ান অবশ্যই সামনে আসা উচিত। না হয়তো প্রচলিত পন্থায় হবে না, ভিন্ন পন্থা যেতে হবে, ভিন্ন পন্থাটাও বলছেন না, তাহলে কি হলো, দিন শেষে আবার মানুষদেরকে আগের পন্থার উপরেই ছেড়ে দাও।